সো ওয়েলকাম টু দ্য রেস। আজকে অনেক দিন পর আবার ক্লাস সেভেনের আমরা জলবায়ুর চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি। মূলত এই যে চ্যাপ্টারটার আজকের যে অংশটা, এই অংশটা মূলত সেকেন্ড পার্ট। এর প্রথম পার্টটা দেখবি বানানো আছে, এই যে তোদের ওপরে দেখ, ওপরে কিন্তু দেওয়া আছে। এবং তার আগের যে চ্যাপ্টারগুলো, যেগুলো চ্যাপ্টারগুলো বলবো না, যে টপিকগুলো যেগুলো মূলত ফুল ফল তাছাড়া পরাগ মিলনের যে অংশগুলো আছে, সেই অংশগুলোরও কিন্তু ভিডিও বানানো আছে অলরেডি। তাছাড়া আর যে বাকি অংশগুলো তোদের বাকি আছে, সেগুলোও কিন্তু আমি পর পর দিতে থাকবো। তো আমার ক্লাস সেভেনের ছোট ছোট ভাই বোনেরা, তোরা কিন্তু আজকের ক্লাসটা মন দিয়ে শোন। এবার আমি এই ভিডিওটায় বা এই যে ক্লাসটা তোদের করাচ্ছি, এটা ইউনিক কি দিচ্ছি না, ইউনিক একটা জিনিস দিচ্ছি, বিভিন্ন ছবি যুক্ত যে নোটস। আজকে আমি যে ক্লাসটা করাবো, এই ক্লাসটা তুই মন দিয়ে চুপচাপ শুনে যা। তোকে কিচ্ছু লেখার দরকার নেই, আমি এখানে যা লিখবো, আমি এখানে যা করাবো, তারই পিডিএফ নোটস তোকে তোকে কিন্তু আমি দিয়ে দেবো। কোথায় দেবো না, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে তোকে এর পিডিএফটা আমি দিয়ে দেবো, একদম পিডিএফ করে দিয়ে দেবো। তুই কোথায় পাবি না, তুই ডেসক্রিপশনে চেক করবি, সেখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। আর তাছাড়া ফার্স্ট কমেন্টে অবশ্যই দিয়ে রাখবো, ভিডিওর ফার্স্ট কমেন্টে। আচ্ছা, কেমন লাগলো সবাই কিন্তু জানাবি কমেন্টের মধ্যে, ঠিক আছে? আর যদি কেউ নতুন হয়ে থাকিস, নতুন ভিডিও দেখছিস, পর আরো ভিডিও আসবে, সাবস্ক্রাইবটা করে রাখিস, ঠিক আছে? চল শুরু করা যাক। তাহলে আমরা দেখেছিলাম যে জলবায়ু, জলবায়ু কি জিনিস। আমরা একটু মনে করার চেষ্টা করি যে জলবায়ু আমরা কাকে বলবো। জলবায়ু মূলত কাকে বলে না, 35 বছরের যে গড় আবহাওয়া, তাকে আমরা মূলত জলবায়ু বলে কনসিডার করি বা জলবায়ু বলি। এবার তোর এখানে যে জিনিসটা আছে, যে আমরা এই ক্লাসের মধ্যে কি করতে চলেছি, কি দেখতে চলেছি, দেখ তুই এখানে দেখ। এখানে একটা জিনিস, আমরা দুটো জিনিস আজকে মূলত এই ক্লাসের মধ্যে দেখবো। বাকিগুলো অবশ্যই আমরা আগের ক্লাসে দেখেছি, আগের ক্লাসটাও তুই পেয়ে যাবি, ওপরে দেখ লিঙ্কে পেয়ে যাবি। তাছাড়া তুই যদি লিঙ্কে না পাস, তাহলে তুই প্লে লিস্টে যাস, প্লে লিস্টের থেকে পেয়ে যাবি। তাহলে কি দেখ, জলবায়ুর পরিবর্তনের পরিণতি কি, এটা মূলত আজকে আমরা পড়বো। আর আমরা কি পড়বো, যে এই জলবায়ু পরিবর্তনের যে পরিণতি, এটার প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি, এটাকে আটকাতে কিভাবে পারি, এই সমস্ত জিনিসগুলো যেগুলো তোদের সিলেবাসে আছে, সেই সিলেবাস থেকে আমি পড়াচ্ছি। তুই তোর বই যেটা সরকার থেকে দিয়েছে, সেই বই থেকেই এটা নেওয়া, সেই বইয়ের সঙ্গে মিলিয়ে নোটটা তৈরি করা, তুই অবশ্যই ওখানের থেকে মিল পাবি অনেক। চল পরে দেখি যে জলবায়ু পরিবর্তনে আমাদেরকে কি কি করতে হবে, না জলবায়ু পরিবর্তনে পরিণতি কি হয়ে যাচ্ছে। তো জলবায়ু পরিবর্তন আমি জানি যে জলবায়ু পরিবর্তনের যে পরিণতি, এটা মূলত আহ, পরিবেশের বিভিন্ন স্তরের মধ্যে এর প্রভাব পড়ে। তার মধ্যে একটা স্তর মানুষ, মানুষের উপর কি কি প্রভাব পড়ছে না, বিজ্ঞানীরা বলেছেন বা আশা করছেন, আশঙ্কা করছেন যে জলবায়ুর পরিবর্তন হলে আমাদের কি হবে না, জলবায়ুর পরিবর্তন হলে বিভিন্ন গ্লেসিয়ার যেগুলো আছে, গ্লেসিয়ার অর্থাৎ যেগুলো সমুদ্রের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে বরফ জমে আছে, সেই বরফগুলো কি হবে, গরমে গলে যাবে। আর গরমে গলে গেলে কি হবে না, সমুদ্রের জলস্তর, ধর সমুদ্রের জলস্তর, সমুদ্রটা ছিল এখানে, এবার কিছু বরফ এখানে এরকম ভাবে চাই হয়েছিল, এই চাই বরফগুলো কি হলো, এই চাই বরফগুলো আস্তে আস্তে গলে গেল, এগুলো আস্তে আস্তে এরকম ভাবে গলে 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 গেল। তাহলে এটা কি হলো, এটা জল হয়ে গেল। জল হয়ে গেলে কি হবে, জলস্তরটা এরকম বেড়ে যাবে। আর দেখ, যদি জলস্তর বেড়ে যায় তাহলে কি হবে, জলস্তর বেড়ে গেলে এর পাশের যে জমিটা ছিল, এর পাশে যে ঘর বাড়ি ছিল, এই ঘর বাড়িগুলো আরো যখন জলস্তর এরকম বাড়বে, তখন কি হবে, এই ঘর বাড়িগুলো এক এক করে ডুবে যাবে। এক এক করে ঘর বাড়ি ডুবলে কি হবে, সেখানে আমরা বাস করি, আমাদের বিভিন্ন লোকালয়, বিভিন্ন জনবসতি, সেই জনবসতি ডুবে যাবে। এবং জনবসতি ডুবে গেলে কি হবে, মানুষের উপর প্রভাব পড়বে, মানুষ থাকার জায়গা পাবে না। মানুষ থাকার জায়গা না পেলে কি হবে না, মানুষ অন্য জায়গায় চলে যেতে বাধ্য হবে, তুলনামূলক উঁচু জায়গায় সেখানে চলে যেতে বাধ্য হবে। সেখানে মানুষের যে, আমরা যে জায়গায় ছিলাম, আমাদের জীবন জীবিকা যে জায়গার উপর নির্ভর করে ছিল,
সেটা আমরা হারিয়ে ফেলবো। কিসের জন্য হারিয়ে ফেলবো? না জলবায়ু, পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে এবং পৃথিবীর উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের ফলে গ্লেসিয়ার বা হিমবাহ যেগুলো আছে সেগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে এবং গলে যাওয়ার ফলে সমুদ্র তলের উচ্চতাটা বেড়ে যাচ্ছে। এই যে আমি এখানে তোকে যেমন দেখিয়ে দিলাম যে সমুদ্র তলের এই যে উচ্চতা বেড়ে যাচ্ছে, সমুদ্র তলের উচ্চতা বেড়ে গেলে কি হবে, না এখানে দেখ আমার বাড়ি ছিল, এই বাড়িটা আমার কি হলো, না ডুবে গেল। তাহলে ডুবে গেলে সেখানে তো আমি আর থাকতে পারবো না। তারপর জলবায়ুর পরিবর্তনে কি হচ্ছে, না জলবায়ুর পরিবর্তনে এখন দেখবি যে চরম ভাবাপন্ন সম্পন্ন আবহাওয়া, চরম ভাবাপন্ন আবহাওয়া তৈরি হচ্ছে। চরম ভাবাপন্ন আবহাওয়া কি, যে যখন যে সময়টা আসবে, যেমন শীতকালে চরম ভাবে ঠান্ডা পড়বে, প্রচুর ঠান্ডা। গ্রীষ্মকাল যখন আসছে তখন দেখছিস প্রচুর গরম, যেমন এই এই সময়টা গরম পড়েছে, তো গরম দেখবি প্রচুর গরম পড়েছে। তুই যদি আজ থেকে 10 বছর আগে যাস তাহলে কিন্তু এতটা চরম ভাবাপন্ন ছিল না, গ্রীষ্মকালে এতটা গরম পড়তো না, শীতকালে এতটা ঠান্ডা পড়তো না, এর মাঝামাঝি একটা জায়গায় ছিল। তাহলে চরম ভাবাপন্ন হয়ে হয়ে যাচ্ছে কি জন্য, না আমাদের যে আবহাওয়া, আমাদের যে জলবায়ু, এই জলবায়ুটা কিন্তু আমরা পরিবর্তন করে দিচ্ছি। কিসের মাধ্যমে, কিভাবে পরিবর্তন করছি, সেই জিনিসগুলো দেখবি আমি আগের ক্লাসে বলে দিয়েছি। আগের ক্লাসটা তোর প্লে লিস্টের মধ্যে আছে, সেটার থেকে দেখে নিতে পারিস। আর কি হয়, না এখানে পরিবেশের উপর বিভিন্ন প্রভাব পড়ে। যেমন প্রথমেই আমি যেটা বললাম যে গ্লেসিয়ার, দেখ এখানে তোর দেখানো আছে যে গ্লেসিয়ার এই জায়গাগুলো, এই যে এই গ্লেসিয়ার গুলো কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখ এই গ্লেসিয়ার যেটা ছিল এটা কত বড় ছিল, এই গ্লেসিয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে, এইটুকু গ্লেসিয়ারে পরিণত হচ্ছে, বা এটা কমে যাচ্ছে, গ্লেসিয়ার কমে যাচ্ছে, বা এই গ্লেসিয়ারটা কি হচ্ছে, গলে যাচ্ছে, গলে যাচ্ছে। ঠিক। আর কি হচ্ছে, না এই গ্লেসিয়ার গলে গেলে কি হয়, গ্লেসিয়ারের মধ্যে বিভিন্ন বিষাক্ত গ্যাস আছে। তাছাড়া একটা 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 এমন ধরনের গ্যাস আছে যেটা আমাদের হামেশাই পাওয়া যায়, সেই গ্যাসটার নাম হচ্ছে মিথেন গ্যাস। মিথেন, সেই গ্যাসটার নাম হচ্ছে মিথেন। আর এই মিথেন গ্যাস পরিবেশের মধ্যে যদি যায় তাহলে পরিবেশকে আরো উষ্ণ করে তোলে, পরিবেশকে আরো গরম করে তোলে। তাই এই মিথেন গ্যাসটা যখন পরিবেশের মধ্যে ছড়াবে তখন পরিবেশটা আরো গরম হবে, আরো গ্লোবাল ওয়ার্মিং হবে, আরো জলবায়ু পরিবর্তন হতে থাকবে। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আমরা ডেকে নিয়ে আসছি। তাছাড়া কি হচ্ছে, যে এখানে তোর কিছুগুলো ডাটা দেওয়া আছে, কিছুগুলো তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো মূলত আমি পড়িয়ে দিচ্ছি, তোকে কিন্তু এই তথ্যগুলো মুখস্থ করতে হবে, যে কখন থেকে কত সালে কত পার্সেন্ট আমাদের উষ্ণতা বেড়েছে। যদি এখানে বলা হয়, দেখ এখানে যেটা আছে যে 1970 থেকে 2000 সালের মধ্যে তুই যদি দেখিস তাহলে আমাদের উষ্ণতা কত বেড়েছে, না উষ্ণতা প্রায় 40% বেড়েছে, 40% উষ্ণতা বেড়ে গেছে। তাছাড়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে মাত্রা, এই কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা বেশ কয়েক লক্ষ গুণ আমাদের বেড়ে গেছে এই কিছু বছরে। যদি আমরা দেখি যে 2001 সাল, এই 2001 সালে কি হয়েছে, না 100 বছরের যে গড় তাপমাত্রা, সেই পরিমাণ তাপমাত্রা বেড়েছে, যেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2001 সালে বেড়েছে। এবং নাসা, নাসা কি বলেছে, নাসা বলেছে যে এই সালটা হচ্ছে সবচাইতে গরম, সবচাইতে উষ্ণতম স্থান, এটা কিন্তু উষ্ণতম বছর, এটা কিন্তু উষ্ণ হবে, এটা উষ্ণ, সবচাইতে উষ্ণতম বছর, পুরো শতাব্দীর মধ্যে সবচাইতে উষ্ণতম বছর। এবার এই যখন উষ্ণতা বেড়ে যাচ্ছে তখন তাপপ্রবাহের পরিমাণ বাড়ছে। তাপপ্রবাহ এই বিগত কয়েক বছরে আমাদের তাপপ্রবাহ কটা এসছে, প্রায় 18টি তাপপ্রবাহ এসেছে। যদি আমরা দেখি এই বিগত কয়েক বছরে, তো হিট ওয়েভ বা তাপপ্রবাহ এসেছে আমাদের কাছে কতগুলি, প্রায় 18টি তাপপ্রবাহ এসছে। আর কি হচ্ছে, না বিভিন্ন জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখাই যেত না সেই জিনিসটা দেখা যায়। রাজস্থানে বন্যা এসেছে। রাজস্থান কি, না গরম জায়গা, এই গরমের জায়গায় কিন্তু বন্যা আসার কথা কি, না বন্যা আসার অবভিয়াসলি কথা নয়, কিন্তু রাজস্থানে বন্যা দেখা দিচ্ছে। আর উত্তর পূর্ব ভারত, সেখানে আবার খরা দেখা দিচ্ছে। তাহলে কি,
জলবায়ু তার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকট রূপ দেখাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ফলে। নেপাল মৌসুমী নিম্নচাপ মূলত 2007 সালে 4 বার হয়েছে। ফলে নেপালে কি হয়েছে, নেপালে ভয়ঙ্কর লেভেলের ভয়ঙ্কর পরিমাণে আমাদের কি হয়েছে, ভয়ঙ্কর পরিমাণে বন্যা হয়েছে। তাহলে কোথাও দেখছি খরা হয়ে যাচ্ছে, কোথাও দেখছি আবার কি হয়ে যাচ্ছে না বন্যা হয়ে যাচ্ছে। তাছাড়া আমি যদি দেখি যে কাশী বিশ্বনাথ, কাশ্মীরে না অমরনাথ মন্দির, এই অমরনাথ মন্দিরের যে গুহা, সেখানে যে আমাদের বরফের শিবলিঙ্গটা আছে, সেটা মূলত কত ফুট হয় না, সেটা মূলত 12 ফুট হয়। কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তনের ফলে এটা 2007 সালে 4 থেকে 5 ফুট দাঁড়িয়েছে। এর বড়ই হয়নি, 4 থেকে 5 ফুটের বেশি। কেন বড় হয়নি? কারণ জলবায়ুর পরিবর্তনের ফলে মূলত জলবায়ুটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে, উষ্ণ থেকে আরো উষ্ণতর হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা যত যত বাড়বে, বরফ কি সেখানে জমতে পারবে না? অবভিয়াসলি সেখানে বরফ জমতে পারবে না। তাই এখানে কি হচ্ছে না, এখানে বরফ জমতে পারছে না, এবং বরফ না জমার ফলে যেটা 12 ফুট উচ্চতার আমাদের শিবলিঙ্গটা তৈরি হতো, সেটা কিন্তু তৈরি হয়েছে 4 থেকে 5 ফুট। এরপর যদি আমরা আসি, তো 2013 সালে কি হয় না, 2013 সালে ভয়ঙ্কর বিধ্বংসী বৃষ্টি হয়, এবং বিধ্বংসী বৃষ্টির ফলে কি হয় না, বিধ্বংসী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বন্যা হতে শুরু করে, এবং বন্যা হওয়ার পর বিভিন্ন জায়গায় ভেসে যায়। তাছাড়া গরমের ফলে কি হয়, বিভিন্ন জায়গার এই যে গ্লেসিয়ার গুলো, এগুলো গলে যাচ্ছে, এবং গলে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় বন্যা তৈরি হয় বা বন্যা সৃষ্টি হয়, নদীতে প্লাবন চলে আসে। নদীতে জলের পরিমাণ কোথার থেকে আসে না, জলের পরিমাণ আমরা জানি গ্লেসিয়ার বা হিমবাহ থেকে আসে। সেগুলো যখন বেশি বেশি পরিমাণে গলে যাচ্ছে, তখন অবভিয়াসলি জল বেশি বেশি পরিমাণে বইছে, বেশি জল বইলে কি হবে, বন্যা তৈরি হবে। আর সেই জিনিসটাই আমাদের হয়। এর ফলে আমাদের কি হচ্ছে, এর ফলে আমরা দেখব কাশিতে বন্যা হয়েছে, ব্যাপক বন্যার যে বন্যাটা, মেঘ ফাটা বৃষ্টির ফলে যে বন্যাটা হয়, এই বন্যাটা কাশিতে তৈরি হয়েছে, কাশিতে সৃষ্টি হয়েছে। কাশী বিশ্বনাথে আহ, হাজারে হাজারে ঘর ভেসে গেছে, আমরা দেখেছি। তাহলে এই জিনিসগুলো কোথায়, কি জন্য হচ্ছে না, এই জিনিসগুলো মূলত আমরা এই যে দূষণ ঘটাচ্ছি, আমরা যে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছি, এই জলবায়ুর পরিবর্তনের ফলে হচ্ছে। এটা কিসের ফলে হচ্ছে? জলবায়ুর পরিবর্তনের ফলে। পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের ফলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আর কি হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, এটা তো আমরা দেখলাম যে সমুদ্রের ওপরে বা জলভাগের ওপরের কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, জলভাগের ওপরে কি ধরনের কার্যকলাপ ঘটছে, কি ধরনের বিধ্বংসী কার্যকলাপ ঘটছে, সেগুলো দেখলাম। এবার আমরা যদি আসি সমুদ্রের মধ্যে বা জলভাগের মধ্যে, যখন জলবায়ু পরিবর্তিত হচ্ছে, তখন জলভাগের মধ্যে বা জলের ভেতরে, সমুদ্রের ভেতরে তলদেশে বা সমুদ্রের ভেতরের অংশে, সেখানে কি কিছু পরিবর্তন হচ্ছে না? সেখানেও পরিবর্তন হচ্ছে। কি ধরনের পরিবর্তন হচ্ছে? দেখ, আমরা মূলত জানি সমুদ্রের মধ্যে এক ধরনের জিনিস আছে যাকে আমরা বলি প্রবাল। কি বলি? প্রবাল। আর এই প্রবাল তৈরি করে প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীরের মধ্যে এগুলো দেখ, এগুলো মূলত প্রবালের ছবি। আর এই যে এই জিনিসগুলো, এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো মূলত হচ্ছে এই দিকে আছে না, এগুলো মূলত হচ্ছে কি না, এগুলো মূলত হচ্ছে প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীরগুলো সমুদ্রের একটা নির্দিষ্ট জলের গভীরতায় হচ্ছে। এদের গভীরতা নির্দিষ্ট, যে খুব গভীর সমুদ্রে প্রবাল প্রাচীর দেখতে পাবো না, খুব গরম কিংবা খুব ঠান্ডা জলে প্রবাল প্রাচীর দেখতে পাবো না। তাহলে প্রবাল প্রাচীর তৈরি হওয়ার নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলেই একমাত্র প্রবাল প্রাচীর তৈরি হবে। তাহলে সমুদ্রের জলতলের উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে প্রবাল প্রাচীরের এই বৈশিষ্ট্যগুলো থাকবে না।
তাহলে যদি না থাকে তাহলে প্রবাল প্রাচীরগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাবে, প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাবে। আর এই প্রবাল প্রাচীর যখন ধ্বংস হবে, এই প্রবাল প্রাচীর যখন ধ্বংস হবে, এই প্রবাল প্রাচীরের মধ্যে হাজার হাজার কোটি প্রাণী এখানে আশ্রয় নিয়ে থাকে। এই প্রাণীগুলো তাহলে ঘরছাড়া হয়ে যাবে এবং আস্তে আস্তে কি হবে, এই প্রাণীগুলো অবলুপ্তির পথে চলে যাবে। অবলুপ্তির পথে গেলে ইকোসিস্টেম যেটা আছে সেই ইকোসিস্টেম কিন্তু ভেঙে যাবে এবং ইকোসিস্টেম ভেঙে গেলে পুরো খাদ্য শৃঙ্খলটাই ঘোলঘাটাল হয়ে যাবে, খাদ্য শৃঙ্খলটাই পুরো ঘেঁটে যাবে। হ্যাঁ কি না? তাহলে আমাদের কি হবে, আলটিমেট সেই প্রভাবটা আমাদের মধ্যে চলে আসবে কিছুদিনের মধ্যে, আমাদের পর্যন্ত সেই প্রভাবটা পড়ে যাবে। এবার তুই বলবি যে স্যার এত কিছু তো বললেন, এত কিছু তো বোঝালেন, তাহলে এটার থেকে বাঁচার উপায় কি, এটার থেকে কিভাবে বাঁচতে পারি আমরা? তো এটার থেকে বেশ কিছুগুলো সহজ যদি আমরা উপায় দেখি তাহলে আমরা এটার থেকে কিন্তু বাঁচতে পারবো। ঠিক আছে, দেখ এটার থেকে কিভাবে বাঁচতে পারবো। এক আছে যে গাড়ি ঘোড়া যেগুলো আমরা ব্যবহার করি, সেই গাড়ি ঘোড়ায় কি দেয় না, গাড়ি ঘোড়ার থেকে বের হয় CO2। CO2 কি একটা, CO2 একটা গ্লোবাল ওয়ার্মিং করতে সাহায্য করে এরকম গ্যাস। হ্যাঁ কি না? তাহলে যদি আমরা এই গাড়ি ঘোড়া যেটা আছে, গাড়ি ঘোড়ায় কম চাপি, গাড়ি ঘোড়া কম চড়ি, তার বদলে যদি আমরা সাইকেল ব্যবহার করি, সাইকেল তো আমাদের কোনো ধোঁয়া দেয় না, সাইকেল চালাতে কোনো পেট্রোলও লাগে না, কোনো ডিজেল লাগে না, কিচ্ছু লাগে না, কোনো দূষণ করে না। তাহলে গাড়ি ঘোড়ার পরিবর্তে আমাদেরকে কি করতে হবে না, গাড়ি ঘোড়ার পরিবর্তে এখানে দেখ প্রথম পয়েন্টে আছে গাড়ি ঘোড়ার পরিবর্তে আমাদেরকে চালাতে হবে সাইকেল, কিংবা যদি আমরা কম দূরত্ব ট্রাভেল করি, কম দূরত্ব যাই, তাহলে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে আমাদের আরেকটা কিন্তু সুবিধা আছে। কি সুবিধা না, আমাদের শরীরটাও কিন্তু বেশ ভালো থাকে। ঠিক আছে, তাছাড়া বাড়িতে বাড়িঘর কিন্তু ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা কিভাবে রাখবো না, কম ঠান্ডা ঢোকে কিংবা কম গরম ঢোকে এরকম ব্যবস্থা। কম ঠান্ডা কখন না, শীতকালে কম ঠান্ডা, গ্রীষ্মকালে কম গরম। কি করতে হবে, জানলা কপাট খুলে এরকম ভাবে রাখতে হবে। অর্থাৎ বলছে আর্টিফিশিয়ালি ঠান্ডা যেগুলো করছি, এসি ব্যবহার করছি, যেগুলো আমরা এখানে এসি ব্যবহার করছি কিংবা রেফ্রিজারেটর ব্যবহার করছি, সেগুলো কম ব্যবহার করতে। সেগুলোর থেকে একটা গ্যাস বের হয় CFC বা ক্লোরোফ্লুরোকার্বন, সেগুলোর থেকে CFC, এই যে গ্যাসটা বের হয়, এই গ্যাসটা কি করে, এই গ্যাসটাও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং করে, ওজোন স্তরটাকে কিন্তু ভেঙে দেয়। তাই জন্য এই ধরনের যে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির ব্যবহার অনেকটা কমিয়ে দিতে হবে। তাছাড়া আর কি করতে হবে না, মাংস এবং দুগ্ধজাত যে খাবার, সেই খাবারগুলো আমাদেরকে কম খেতে হবে। বিমান ভ্রমণ, কম বিমান ভ্রমণ করতে হবে। কারণ আমরা জানি যে বিমান যদি আমরা ভ্রমণ করি তখন আমাদের কি হয় না, তখন বিমান কিন্তু কিসে চলে, তেলের মধ্যে, তেলে চলে। তাহলে তেলে চললে ও কিন্তু কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত গ্লোবাল ওয়ার্মিং যে গ্যাস, সেগুলো কিন্তু ও ছাড়ে এবং খুব বেশি পরিমাণে ছাড়ে। তাহলে এই বিমান যে চড়া, এই বিমান চড়া যদি আমরা কমিয়ে দিই তাহলে এই গ্যাসগুলোও ছাড়বে কম, বিমান কম চলবে, গ্যাসগুলো কম ছাড়বে, আমাদের বিশ্ব উষ্ণায়ন কম হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখ 3 নম্বর একদম লাস্টের যে পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি বলছে যে কম বেশি বেশি গাছ লাগাতে হবে আর কম গাছ কাটতে হবে। গাছ কম কাটতে হবে, এখানে আমি একটা অ্যাড করে দিলাম যে কম গাছ কাটা। তাহলে কি হবে না, বেশি যদি গাছ লাগাই, আমরা কি জানি যে গাছের মধ্যে কি গাছ আমাদের কি করে না, কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেয় এবং তার থেকে অক্সিজেন দেয়। তাহলে অক্সিজেন যদি দেয় তাহলে কি হয়, অক্সিজেন গ্লোবাল ওয়ার্মিংকে বাধা দেয়, কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং করতে সাহায্য করে বা জলবায়ুর পরিবর্তন করতে সাহায্য করে, অক্সিজেন জলবায়ুর পরিবর্তনকে বাধা দেয়। এটার এটার জন্য কে দায়ী না, গাছ আমাদের দায়ী, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ আমাদেরকে কম কাটতে হবে, যতটা সম্ভব ততটা কম আমাদেরকে গাছ কাটতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, এবার তোরা যেটা বোঝালাম সেই জিনিসটা কিন্তু তোরা আমাকে কমেন্টে জানাবি যে কোন জায়গাটা বুঝতে পারলি না, কোন জায়গাটায় বুঝতে পারলি। আরেকটা জিনিস, তুই এই পিডিএফটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবি। টেলিগ্রাম গ্রুপটা তুই দেখ, এখানে যে ইয়েটা আছে, এখানে যে
তোর কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাই তুই স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারিস। কিংবা তুই যদি এত কিছু না পারছিস, কোনো প্রবলেম নেই, তুই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবি গ্রুপের লিঙ্ক, সেটা সিম্পল একবার ট্যাপ করলেই পেয়ে যাবি। তাছাড়াও যদি না পারিস তো ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ফার্স্ট কমেন্ট থেকে তুই লিঙ্কটা ট্যাপ করলে তুই গ্রুপে ঢুকে যাবি। গ্রুপে ঢুকে গেলেই আমাদের যে পিডিএফটা, এই পিডিএফটা এটা কিন্তু আমি এই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, এই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। পরের ক্লাসে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাস। থ্যাংক ইউ সো মাচ ফ্রম রেস অনলাইন।